ফিরে এলাম বিরতির পর। উপরাষ্ট্রপতি নির্বাচন জয় নিয়ে সন্দেহে কি এনডিএ? এবার কিন্তু আসরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বিরোধী শিবিরে একটার পর একটা ফোন। নিজেই জানালেন সিপি রাধাকৃষ্ণনের জন্য সমর্থন চেয়ে কথা বলছেন শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরের সঙ্গে। এবার দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এবার একের পর এক ফোন করে যাচ্ছেন বিরোধী শিবিরে, একটার পর একটা ফোন। ইতিমধ্যে আমরা জানি যে উপরাষ্ট্রপতি পদের জন্য কিন্তু নির্বাচন রয়েছে। সিপি রাধাকৃষ্ণন তিনি এনডিএ জোটের প্রার্থী এবং পাশাপাশি ইন্ডিয়া জোটের প্রার্থী কিন্তু বালকৃষ্ণন সুদর্শন রেড্ডি। আর এই আসরে এবার নামলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। এবার আসরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বিরোধী শিবিরে একটার পর একটা ফোন করছেন। তিনি নিজেই জানালেন সেই কথা সিপি রাধাকৃষ্ণনের জন্য, অর্থাৎ এনডিএ জোটের যে প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, তার জন্য সমর্থন চেয়ে এবার কথা বলছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের সঙ্গে। सम्माननीय श्री उद्धव ठाकरे जी और सम्माननीय श्री शरद पवार जी को फोन किया था और मैंने उनसे निवेदन किया था कि महाराष्ट्र के राज्यपाल जो मुंबई के वोटर हैं उनको उपराष्ट्रपति पद का उम्मीदवार तैयार किया गया या उनको बनाया गया है। इसलिए मैंने उनसे निवेदन किया कि चूंकि आप महाराष्ट्र की अस्मिता को मानने वाले लोग हैं, तो आपने भी महाराष्ट्र का एक वोटर ये देश का उपराष्ट्रपति बन रहा है, इसलिए आप उन्हें समर्थन दीजिए। मुझे उद्धव जी ने कहा कि हम सबसे चर्चा करके फिर निर्णय करेंगे, और शरद पवार जी ने कहा कि चूंकि सारा अपोजिशन साथ में आकर एक कैंडिडेट खड़ा कर रहा है तो हम। আপনাদের শোনালাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস তিনি ঠিক কি বললেন, অর্থাৎ উপরাষ্ট্রপতি নির্বাচন এবং সেই নির্বাচনে যে এনডিএ প্রার্থী জয় পাবে তা নিয়ে যেমনটা সুনিশ্চিত ছিলেন, কিন্তু সেই নিয়েই কি এবার সন্দেহ প্রকাশ করছে এনডিএ জোট? কারণ এবার আসরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস সরাসরি তিনি বিরোধী শিবিরে একটার পর একটা ফোন করছেন আর নিজেই সেই কথা জানালেন এবং ফোন করে সিপি রাধাকৃষ্ণন এনডিএ জোটে যিনি উপরাষ্ট্রপতির প্রার্থী তার সমর্থনে এবার ভোট চাইছেন শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলছেন। আর বিষয়ে আরো জানবো এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভোট দেন কেবলমাত্র লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা, এবং লোকসভা রাজ্যসভায় আনুষ্ঠানিকভাবে এনডিএর যে সমর্থন রয়েছে সেটা বিরোধীদের থেকে বেশি, এটাই অঙ্কের হিসেবে পরিষ্কার। সুতরাং সাধারণভাবে এনডিএ যে প্রার্থী দিয়েছে তার জিতে যাওয়ার সম্ভাবনাই বেশি, সাধারণভাবে এটাই মনে করা হচ্ছে। কিন্তু বিগত কয়েকদিন ধরে এই বিরোধীরা যখন সুদর্শন রেড্ডিকে প্রার্থী মনোনীত করলেন, তারপর থেকে কিছুটা নার্ভাস দেখা যাচ্ছে শাসক শিবিরকে, এবং সেই নার্ভাসনেস, সেই যে একটু স্নায়ুর চাপে ভুগছেন তারা, তারই আরেকটা উদাহরণ সামনে এলো যখন দেবেন্দ্র ফডনবিস ফোন করলেন শরদ পাওয়ারকে এবং উদ্ধব ঠাকরেকে। যদিও শরদ পাওয়ার উদ্ধব ঠাকরে জানিয়ে দিয়েছেন যে তারা বিরোধীদের প্রার্থীকেই সমর্থন করছেন, কিন্তু এই যে ফোন করতে হলো, এটা কেন করতে হলো যেখানে জয় তাদের অনিবার্য? এর আগে দেখুন, গতকাল অমিত শাহ তিনি হঠাৎ করে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডিকে এমন ধরনের সমালোচনা করলেন যেটা সাধারণত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদের করা হয় না। অমিত শাহ হঠাৎ করে বললেন যে তিনি নকশাল পন্থার সমর্থক। এই যে বিচারপতি, তিনি নকশাল পন্থার সমর্থক। কেন তিনি বললেন এই কথা? তার কারণ 2011 সালে একটি মামলায় নকশালপন্থীদের যেভাবে বেআইনিভাবে হত্যা করা হচ্ছিল, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল সালওয়ার জুলুমের নামে, সেই সংগঠনটির কাজকর্ম বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন এই বিচারপতি সুদর্শন রেড্ডি। সেই কথাটাকে তুলে অমিত শাহ গতকাল বলেছেন যে উনি নকশাল পন্থার সমর্থক।
কোনো অপরাধীকেও কি বেআইনিভাবে তাকে অত্যাচার করা, খুন করা যায়? সেই অভিযোগ যদি আসে, তাহলে বিচারপতি যদি সেই ধরনের কাজ করতে বারণ করেন, তাহলে কি তিনি সেই অপরাধীর সঙ্গে সমান হয়ে যান? যেমন ধরুন, এই যে ফেক এনকাউন্টার বলা হয়, অর্থাৎ সাজানো এনকাউন্টার, যেখানে মেরে দেওয়া হয় কোনো অভিযুক্তকে, সেটা কি আইনি? সেই ব্যাপার যদি প্রমাণিত হয় কোর্টে, এবং কোনো বিচারপতি যদি বলেন যে ফেক এনকাউন্টারে খুন করেছেন যে পুলিশ বা অন্য কেউ, তাকে তিনি অপরাধ করেছেন, তাকে সাজা ভুগতে হবে, তাহলে যাকে ফেক এনকাউন্টারে মেরে দেওয়া হলো সেই অপরাধীর সঙ্গে বিচারপতির যোগসাজশ আছে, এটা বলা কি ঠিক? অমিত শাহ ঠিক এই কথাটাই গতকাল বলেছেন গুজরাটে। সুতরাং দেখা যাচ্ছে যে এই যে তীব্র আক্রমণ, আদর্শগত দিক থেকে তীব্র আক্রমণ সুদর্শন রেড্ডির উপর করা হচ্ছে, আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নতুন নতুন সমর্থন খোঁজবার জন্য মরিয়া হয়ে উঠেছেন, এতে মনে হয় যে শাসক শিবিরে কিছুটা সংশয় ঢুকে গেছে শেষ পর্যন্ত তাদের প্রার্থী জিতবে কিনা। এখন দেখা যাক, আর কদিন বাদেই তো ভোট, সেখানে সাংসদরা কী ধরনের ভোট দেন। ভোট কিন্তু হবে গোপন ব্যালটে। অনেক ধন্যবাদ আশিস দা। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ উপরাষ্ট্রপতির নির্বাচন জয় নিয়ে কি সন্দেহ প্রকাশ এনডিএ জোটের ভিতরেই, কারণ এবার আসরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস সরাসরি তিনি নেমে পড়েছেন। তিনি বিরোধী শিবিরে একটার পর একটা ফোন করছেন, আর নিজেই সে কথা জানালেন। সিপি রাধাকৃষ্ণনের জন্য সমর্থন চেয়ে কথা বলছেন শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের সঙ্গে। আমরা জানি যে এনডিএ জোটের তরফে কিন্তু উপরাষ্ট্রপতি পদের জন্য নমিনেশন জমা দিয়েছেন সিপি রাধাকৃষ্ণন, এবং ইন্ডিয়া জোটের তরফ থেকে উপরাষ্ট্রপতি পদের জন্য নমিনেশন জমা দিয়েছেন বালকৃষ্ণন সুদর্শন রেড্ডি।